नमस्ते, फिर मिलेंगे। जरूर मिलेंगे। थैंक यू सो मच। आपने गाना नहीं किया? नेक्स्ट टाइम जब आएंगे तब गाएंगे। পাহাড়ের বুকে দাঁড়িয়ে যেন মনে হয় পৃথিবীটা থেমে গেছে। বাতাসে ঠান্ডা হাওয়া, চোখের সামনে অসীম সবুজ, আর এই সব কিছুর মাঝখানে রয়েছে বর্ষার পাহাড়। আজকের ব্লগে আমরা একসাথে আবিষ্কার করব এই পাহাড়ের অজানা রূপ আর প্রকৃতির শান্ত সৌন্দর্য। ঘুরে দেখব দার্জিলিং এর কাছাকাছি কিছু সাইট সিন, যেমন লামাহাটা ইকো পার্ক, পেশক টি গার্ডেন আর লাভার্স মিট পয়েন্ট। ট্রেডিশনাল ড্রেস পাওয়া যাচ্ছে এখানে, মনে হয় ছবি টবি তোলা হয় ট্রেডিশনাল ড্রেস পরে। আমরা এখন এসে গেছি। সাথে থাকছে সন্ধেবেলার কার্শিয়াংয়ের অন্ধকার পথে যেতে যেতে এক রোমহর্ষক ভূতের গল্প আমাদের ড্রাইভারের মুখে শোনা। उसको रोने का आवाज सुनाई दिया रात को जंगल में, रात में बाइक में था वो तो। बाइक में था। हाँ। तो उसने बोला कि भाई को बोला कि भाई रोको, कोई है जंगल में, कोई मदद मांग रहा है, ये बोल रहा था वो। अच्छा, फिर वो लड़की और भाई ने बोला मत रोको इतना रात में कौन मदद मांगेगा, चलो। कितना रात को आता था, कितने बजे? वही 8 साढ़े 8 ऐसा हो गया। তাহলে চলুন আমার সাথে আপনারাও ঘুরে আসুন আজকের এই অ্যাডভেঞ্চার যাত্রায়। পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি আপনাদের হোস্ট অর্পিতা। আমার চ্যানেল ইচ্ছে ডানায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং এভরিওয়ান। ঝেপিতে আজকে আমাদের লাস্ট ডে। আজকে আমরা এখান থেকে চলে যাব কার্শিয়াং। কার্শিয়াংয়ের চিমনি বলে একটা ভিলেজ আছে, থাকবো 2 দিন সেইখানে। তো চলুন, এত সুন্দর জায়গা ছেড়ে যেতে তো একদমই ইচ্ছা করছে না। এত ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ এখানে, এত সুন্দর গ্রিনারি চারিদিকে, ছেড়ে যেতে একদমই ইচ্ছা করছে না। তবুও যেতে তো হবেই, আরও 2টো জায়গা নতুন এক্সপ্লোর করার জন্য। আর তার সাথেও বাড়িতে তো অনেক রকমের কাজ আছেই। এটাই লাইফ, এরকম ভাবেই চলতে হয়। চলুন আমরাও যাব, সাথে নিয়ে যাব আপনাদেরকেও। नमस्ते, फिर मिलेंगे। जरूर मिलेंगे। थैंक यू सो मच। आपने गाना नहीं किया? नेक्स्ट टाइम जब आएंगे तब गाएंगे। मिलते रहेंगे। हाँ, मिलते रहेंगे। चलिए बाय, फिर आएंगे। थैंक यू। आप তাহলে কেমন লাগলো ওই ঝেপিতে 2 দিন? দারুণ লাগলো। হ্যাঁ, অপূর্ব জায়গা, অপূর্ব হোমস্টে। হ্যাঁ সত্যি খুব সুন্দর জায়গা। হ্যাঁ, এখানকার আতিথেয়তাও খুব ভালো। এই যে রমেশ ভাইয়া এতদিন আমাদেরকে খুব আতিথেয়তা করেছে সুন্দরভাবে। তো আপনারা এখানে আসবেন। भैया अगर आपको कुछ कहना है तो कह दीजिए। ठीक है, आप लोग यहाँ पर आ सकते हैं, ठीक है, और फिर बैठ के इधर घूम सकते हैं आराम से, वही तो है। लेकिन आपका जो चैनल है, हाँ बहुत अच्छा लगा सच में। लेकिन आप लोग का भी ठीक है, बहुत ही अच्छा है और बहुत ही हम लोगों को देखभाल किए। हाँ, लेकिन मेरा कुछ ब्रेक दिनों निकल से गया। कोई बात नहीं, हो जाता है ऐसा। ठीक है, हाँ थैंक यू भैया। चलो চলুন, গাড়ি এসে গেছে, ওঠা যাক গাড়িতে। বিজনবাড়ির এই ছোট্ট গ্রাম ঝেপি এত অপূর্ব সুন্দর গ্রাম যে এখান থেকে ফিরে যাওয়ার মনই করে না। কিন্তু ফিরতে তো হবেই, আরো 2টো জায়গা এক্সপ্লোর করার জন্য। তাই আজকের আমাদের গন্তব্য হলো কার্শিয়াং। পথে রয়েছে বেশ অনেকগুলো সাইট সিন। যারা আজকের এই ব্লগটি নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি,
আমরা এসেছি বর্ষার উত্তরবঙ্গের এক অনবদ্য যাত্রায়। দার্জিলিংয়ের বিজনবাড়ি এলাকার এক ছোট্ট গ্রাম ঝেঁপিতে ছিলাম দুদিন। এই গ্রামে আমরা চেতনা ফার্মস্টে নামক এক অপূর্ব সুন্দর হোমস্টেতে ছিলাম, যার থাকা খাওয়ার খরচ পড়েছিল 1800 টাকা পার হেড। এই ছোট্ট ঝেপি গ্রাম আর হোমস্টের দুদিনের দুটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। সেই দুটি ভিডিওর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও অ্যাটাচ করে দেব, একবার সময় করে দেখে নেবেন প্লিজ। আমার বিশ্বাস এই ভিডিওগুলি দেখলে আপনারা নিজেদেরকে বাড়িতে রাখতে পারবেন না। সামনের পুজোর ছুটি বা ডিসেম্বরের শীতকালীন ছুটিতে ঘুরে আসুন এই অপূর্ব সুন্দর অফবিট গ্রাম ঝেপি থেকে। এবার বলি ট্যুর কস্টের কথা। উত্তরবঙ্গের এই ছোট ছোট অফবিট গ্রামগুলিতে যেতে কিন্তু খুব একটা বেশি খরচা পড়ে না। পাহাড়ে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সব থেকে বেশি যেটাতে খরচা হয় সেটা হলো গাড়ির খরচা। আপনারা এনজেপি স্টেশন থেকে এই ঝেপি গ্রাম পর্যন্ত ডাইরেক্ট গাড়ি রিজার্ভ না করে এনজেপি স্টেশন থেকে দার্জিলিং অবধি শেয়ার গাড়িতে চলে আসতে পারেন। সেই ক্ষেত্রে খরচা পড়বে 300 থেকে 500 টাকা পার হেড। আর দার্জিলিং থেকে আপনাদেরকে এই ঝেপি যাওয়ার জন্য কিন্তু একটা গাড়ি রিজার্ভ করে যেতেই হবে, কারণ সবসময় কিন্তু ঝেপি গ্রামে পৌঁছানোর জন্য শেয়ারে গাড়ি আপনারা দার্জিলিং থেকে পাবেন না। সেই ক্ষেত্রে দার্জিলিং থেকে ঝেপি যাওয়ার জন্য আপনাদের রিজার্ভ গাড়ির খরচা পড়বে 1 থেকে 1,500 টাকা। মোটামুটি 2000 টাকার মধ্যে কিন্তু আপনারা এনজেপি স্টেশন থেকে এই ঝেপি গ্রাম অবধি পৌঁছে যেতে পারবেন, যদি গাড়ি পুরোপুরি রিজার্ভ করে না আসেন তো। আর যদি গাড়ি রিজার্ভ করে যেতে চান তাহলে 4 সিটারের গাড়ির খরচা পড়বে 3,500 থেকে 4,000 টাকা। আর তার বেশি যে বড় গাড়িগুলো রয়েছে সেগুলির খরচা পড়বে 5 থেকে 6,000-এর মধ্যে। এবার আসি সাইট সিনের কথায়। উত্তরবঙ্গের এই ছোট ছোট যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিতে বেশিরভাগই আপনি পায়ে হেঁটে ঘুরতে যেতে পারেন, চারপাশটা দেখতে পারেন। তাছাড়াও যদি এরকম কোনো গ্রামে ধরুন প্রায় 10-15 কিলোমিটার দূরে একটা কোনো ভিউ পয়েন্ট রয়েছে ঘুরতে যাওয়ার জন্য, তো সেই সব জায়গায় যাওয়ার জন্য হোমস্টের সাথে যোগাযোগ করলেই কিন্তু ওনারা গাড়ি আপনাকে ব্যবস্থা করে দেবে। তাতে হয়তো 2-2,500 টাকার মতন খরচা পড়বে পার সাইট সিনে। এবার আসি হোমস্টের খরচা। আমরা এই ঝেপি গ্রামে যে হোমস্টেটিতে ছিলাম, চেতনা ফার্মস্টে, এখানে আমাদের পার হেড থাকা খাওয়ার খরচা পড়েছিল 1800 টাকা করে। 1800 টাকার মধ্যে কিন্তু 4 বেলার খাওয়াও ইনক্লুডিং। এর বাইরে যদি আপনি কোনো বারবিকিউ করতে চান বা বনফায়ার করতে চান সেটা কিন্তু আপনার আলাদা খরচা পড়ে। মোটামুটি উত্তরবঙ্গের এই অফবিট গ্রামগুলিতে হোমস্টেতে থাকার খরচা পড়বে আপনার 1,500 থেকে 2,000 টাকার মধ্যে। সুন্দর জায়গাটা। আমরা এখন এসেছি জামুনিতে। বিজনবাড়ি থেকে এটা 1 ঘন্টার রাস্তা। এখান থেকে এবার আমরা দার্জিলিং যাব। এই যে পেছনে যে দোকানটা আছে ওই দোকানটা থেকে এখন একটা ফ্রুটি কিনে খাচ্ছি। জল তেষ্টাও পেয়েছে আর এখানে বেশ গরম লাগছে, কিন্তু ভালোই গরম লাগছে, তাই একটা ফ্রুটি কিনে খাচ্ছি। পাহাড়ের দিকে ওঠার প্রতিটা রাস্তা যেন এক একটা দৃশ্যপট। কখনো মেঘ এসে ছুঁয়ে যায়, কখনো সূর্যের আলো পাতার ফাঁক গলে পড়তে থাকে। আর চারপাশের সিনারি এত সুন্দর যে চোখ ফেরানোই যায় না। যাত্রাপথে পাহাড়ি রাস্তা সবসময় আলাদা এক অভিজ্ঞতা। বাঁক নিলেই নতুন দৃশ্য, কখনো উপত্যকা, কখনো ঝুলন্ত মেঘের আস্তানা। পাহাড়ের এই রাস্তা যেন প্রতি মুহূর্ত আমাদের নতুন চমক দেখায়। এখন চলেছি তুকভার টি এস্টেটের ওপর দিয়ে। রাস্তার ধারে চা বাগানে প্রচুর লোকেরা কাজ করছে, দেখতে ভীষণ ভালো লাগে। যেমনটা আমি আগে বলেছি, আজকে আমরা যাচ্ছি কার্শিয়াংয়ে। তো কার্শিয়াং যেতে গেলে আমাদেরকে দার্জিলিং এর ওপর দিয়েই যেতে হবে। তবে এইবারে কিন্তু আমরা দার্জিলিংয়ে একদিনও থাকিনি বা ম্যাল ঘুরে দেখার জন্য একটুও নামিনি, কারণ একেই পাহাড়ে বর্ষা আর দার্জিলিং প্রচন্ড ক্রাউডেড এরিয়া। তো
তো সেই কারণে আমরা দার্জিলিংয়ে এবারে স্টে করিনি। দার্জিলিংয়ের ওপর দিয়েই আমাদের গাড়িটা যাবে কার্শিয়াংয়ের দিকে। পাহাড়ি রাস্তার এই যাত্রাপথ আমাকে এক অনবদ্য অভিজ্ঞতা দেয়। আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বিজনবাড়ির এই ফাঁকা শান্ত পথ পেরিয়ে এবার আমরা চলে এসেছি এই ক্রাউডেড এরিয়াতে। এটা হলো দার্জিলিং সিটি, তাই জন্যই এতটা ভিড়। দার্জিলিং মেলের ঠিক নিচের দিকের রাস্তাটা এ বাঙালির কাছে বড় চেনা রাস্তা, তাই না? এখানে বলে রাখি, দার্জিলিং থেকে রিজার্ভ করে যাওয়ার জন্য যে গাড়ি ঝেপি অবধি যায় সেই গাড়িগুলো কিন্তু এই রাস্তাতেই পাওয়া যায়। আকাশের মুখ তখন ভার, চারিদিকে মেঘাচ্ছন্ন, আর সাথে পড়ছিল বৃষ্টি। সঙ্গে ছিল আমাদের সঙ্গী হিসাবে এই খুদে হনুমান ছানাগুলি। আমাদের এর পরের গন্তব্য লামাহাটা ইকো পার্ক। এমনি দেরি হয়ে গেছে, এই আমরা পৌঁছালাম লামাহাটাতে। এখন বাজে হচ্ছে 2টো। এটা হলো লামাহাটা ইকো পার্কের টিকিট কাউন্টার। পার হেড অ্যাডাল্টদের এখানে 20 টাকা করে টিকিট লাগে। একদম ছোট শিশুদের কোনো টিকিট লাগে না, তবে 10 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে টিকিট লাগে। লামাহাটা ইকো পার্ক দার্জিলিং জেলার একদম ন্যাচারাল একটি পাইন ফরেস্ট। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5700 ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটি একেবারে প্রকৃতি প্রেমীদের জন্য স্বর্গের মতো। এখানে চারপাশ জুড়ে প্রচুর পাইন গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে, আর সেই সবুজ অরণ্যের মাঝে বাতাসে ভেসে বেড়ায় এক অন্য রকমের শান্তি, এক অনন্য অদ্ভুত সুন্দর গন্ধ। এখানকার হাওয়া এতটা ফ্রেশ যা আপনাকে এক সতেজ অনুভূতি দেবে সব সময়। উঁচু পাহাড় থেকে দেখা যায় অসাধারণ ভিউ, আর ওয়েদার ক্লিয়ার থাকলে চোখে পড়ে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। ঢুকে গেছি আমরা লামাহাটা ইকো পার্কের ভেতরে। আজকে এখানে খুব বৃষ্টি হচ্ছে, আর মেঘলা চারিদিকে, কিছু দেখাই যাচ্ছে না সেরকম ভাবে। এর ভেতরে বলছে একটা পুকুর আছে নাকি। দেখি, লামাহাটা ইকো পার্কে আমি প্রথমবার এলাম। নর্থ বেঙ্গলেতে এসেছি অনেকবারই, কিন্তু এই পার্কটাতে আমি প্রথম আসছি। এর ভেতরে যে পুকুর বা লেকটি আছে
এটা এতটাই দূরে আর এতটাই উঁচুতে, আমাদের হাতে যেহেতু সময় কম ছিল, এই জন্য আমি আর ওখানে যাইনি। তবে আপনারা অবশ্যই ঘুরে আসবেন। আসো। চলো। চারিদিকে আজকে মেঘলা, খুব বেশি কোনো কিছু দেখাই যাচ্ছে না। অগাস্টের ওয়েদারটাই হয়তো এরকম হয়। এটা হচ্ছে লামাহাটা ইকো পার্কের একটা ওয়াচ টাওয়ার মতন করা আছে সেইখানে। আমরা এখন কোথায় রয়েছি? লামাহাটা ইকো পার্ক। এটা লামাহাটা কেন বলে জানো? হ্যাঁ, মনে হয় তাই, লামাদের হাট। আমিও জানি না, মনে হয় একসময় কোনো প্রকার হয়তো কখনো হয়তো এখানে লামারা হেঁটেছিল, বা লামাদের হাট ছিল, বা লামারা হেঁটে গেছিল বলেও হতে পারে লামাহাটা। যেমন আমাদের কলকাতার সোদপুরে একটা জায়গা আছে, চিড়ে চিড়ের মেলা, না সোদপুরে চিড়ের মেলা বলে একটা মেলা বসে। সেটা কেন বসে জানো? সেখানে শ্রী চৈতন্য গিয়ে শুনেছিলাম নাকি চিড়ে খেয়েছিল, তো ওই জন্য নাকি ওটাকে চিড়ের মেলা বলা হয় যখন মেলাটা বসে। ওরকমই এখানেও হবে, লামারা থাকে বলে হয়তো, বা লামারা কখনো এখান থেকে হেঁটে গেছিল, এই জন্য হয়তো লামাহাটা। যাই হোক, এখন বাজে ঘড়িতে প্রায় 2:30। আমাদের এখন অব্দি হোটেলে কিছু আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে মনে হয় 4-5টা বেজে যাবে, কারণ এখান থেকে আমরা আবার যাব ত্রিবেণী। আর এত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্যই জ্যাম হয়ে যাচ্ছে চারিদিকে, এই জন্যই এত দেরি হয়ে গেল বিজনবাড়ি থেকে এখানে আসতে। নয়তো বিজনবাড়ি থেকে এখানে আসতে প্রায় 2.5 ঘন্টার মধ্যে মানে 2-2.5 ঘন্টার মধ্যে হয়ে যায়, কিন্তু এত বৃষ্টি পড়ছে আর রাস্তা এত খারাপ ওইখানকার, এই জন্য আমাদের আস্তে আস্তে অনেকটা দেরি, অনেকটা বেলা হয়ে গেল। যদিও আমরা বেরিয়েছি একটু দেরি করে, আমাদের গাড়িটা মানে ওই সময় একটা কোনো কারণে গাড়ির দাদা গাড়ি ছাড়তে পারেনি, একটু প্রবলেম হয়েছিল, কারণ একটা গাড়ি এসে আটকে রেখেছিল রাস্তা বিজনবাড়ির হোটেলের মুখটা। আমরা প্রায় 11টার সময় বিজনবাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। তোমার কেমন লাগছে বলো এই বৃষ্টিতে, এই বর্ষার মধ্যে পাহাড়? আমরা তো হ্যাঁ, আমরা তো এমনি প্রকৃতি প্রেমী, পাহাড় ভালোবাসি, সবসময় বেশিরভাগ পাহাড়েই ঘুরে বেড়াই, সারা বছর পাহাড়েই ঘুরে বেড়াই। পাহাড়ের বিভিন্ন সিজনের বিভিন্ন রূপটাকে আমরা এনজয় করতে ভালোবাসি, দেখতে ভালোবাসি। চলো চলো নেক্সট। তো এখন আমাদের চিমনি গ্রাম পৌঁছাতে অনেকটা মানে বিকাল সন্ধে হয়ে যাবে, তো তাই ভাবলাম খিদেও পেয়েছে একেবারে, আমরা বাইরে থেকে কোথাও একটুখানি লাঞ্চ করে নিই। অলরেডি 3টে বাজে, এরপর আমাদের আরো 2টো পয়েন্ট এখন অব্দি ঘোরার আছে। তো এই জন্য এই একটা দুপা রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টের সামনে এসেছি, এখানে যাব লাঞ্চ করতে, দেখি কি পাওয়া যায় লাঞ্চে। কি খাবে? ম্যাগি ট্যাগি কিছু খেয়ে হ্যাঁ, ম্যাগিটাকে কিছু খেয়ে কেননা এমনিতেও তো আমাদের হোমস্টেতে আমাদের লাঞ্চ করেছিল, ওদেরকে বলে দিয়েছি যে আমরা লাঞ্চটা ডিনারে খেয়ে নেবো, রেখে দিতে। তো তাহলে ম্যাগি এসব চাউমিন টাউমিন যদি কিছু পাওয়া যায় এরকম কিছু একটা খেয়ে নিই আমরা, বলো। চলো, বসে পড়েছি এসে রেস্টুরেন্টটাতে। ম্যাগি আর মোমো অর্ডার করেছি, ম্যাগি আর মোমোই খাবো, কেননা একেবারে লাঞ্চ বা ডিনার, লাঞ্চ তো আমাদের স্কিপ হয়ে গেল, ডিনার যেটা থাকবে ভারী ফুড যেটা হোমস্টেতে করেছে একেবারে রাতের বেলায় গিয়ে সেখানে খাবো। এইখানে ম্যাগি আর মোমো খাবো। দোকানটায় মোটামুটি অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এই দোকানটা মানে একটা ছোট্ট রেস্টুরেন্ট টাইপের, এটা ওই লামাহাটা ইকো পার্কের একদম পাশেই। হ্যাঁ, গরম গরম ধোয়াটা ওটা চিকেন মোমো।
মোটামুটি মোটা বলো। ভালো ভালো। আরেকটা নেবে? ওই যে ডান দিকের রাস্তাটা উঠে যাচ্ছে সেটা চলে যাচ্ছে তিনচুলে আর তাকদার দিকে, আর আমরা যে রাস্তার দিকে এগোচ্ছি এইটা যাচ্ছে সিকিমের দিকে। এর পরের গন্তব্য হলো আমাদের পেশক টি গার্ডেন। এখন আমরা যাচ্ছি পেশক টি গার্ডেনের দিকে। অপূর্ব সুন্দর লাগছে চারিপাশের পরিবেশ বলুন। বর্ষার পাহাড় যে এত সুন্দর, এত মনোমুগ্ধকর, তা এই বর্ষায় যদি পাহাড়ে না যেতাম বুঝতেই পারতাম না। উফ, কি মনোমুগ্ধকর দৃশ্য দেখছেন। এই দৃশ্যের জন্যই তো বারবার এই টানেই পাহাড়ে যাওয়া। এই দৃশ্যকে বর্ণনা করার মতন বাংলার অভিধানে বিশেষণ কম পড়বে। এসে পড়েছি পেশক টি গার্ডেনের কাছাকাছি। দার্জিলিং এর সবুজ চা বাগানের মধ্যে অন্যতম সুন্দর জায়গা হলো পেশক টি এস্টেট। এটি মূলত একটি পাহাড়ি গ্রামাঞ্চলে অবস্থিত, আর চারপাশে রয়েছে অসংখ্য চা গাছের সবুজ সমুদ্র। এখানে দাঁড়িয়ে চারদিকে তাকালে মনে হয় পাহাড় ঢেকে গেছে সবুজ চায়ের বাগানে। এখানকার চা বাগানে উৎপন্ন হয় দার্জিলিং চায়ের আসল স্বাদ। ওই যে দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে পাহাড়ের ওপরে, ওইটা হচ্ছে কালিম্পং। ওই যে পাহাড়ের ওপরে এটা দেখা যাচ্ছে। ওয়েদারটা এখন এখানে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে দেখছি, কিছু কিছু জায়গায় রোদও উঠছে। এখন আমরা যাচ্ছি পেশকের টি গার্ডেন দেখে, তারপর এখান থেকে যাব আমরা ত্রিবেণী সঙ্গম মানে লাভাস পয়েন্ট। ওয়েদারটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, দেখা যাক। পাহাড়ের ওয়েদার প্রচন্ড আনপ্রেডিক্টেবল। আর আমার না পাহাড়ে এই মানে কোনো জায়গায় ডেস্টিনেশনের থেকে এই জার্নিটা সব থেকে বেশি ভালো লাগে। আশেপাশে এত সুন্দর সুন্দর দেখার দৃশ্য, সেটাতেই যেন মন জুড়িয়ে যায়। আমিও যাচ্ছি। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার এই জার্নির ভিডিও বেশি করে দেখুন, মানে রাস্তা দিয়ে যে যাচ্ছি সেটার ভিডিও। ওইখানে আছে টি গার্ডেনটা, ওই রাস্তাটা দিয়ে যেতে হবে, পেশক টি গার্ডেন। চলো, আমরা এসে গেছি এখন পেশকে। দাঁড়ান আপনাদেরকে দেখাই অপূর্ব জায়গাটা। চারিদিকে মেঘে মেঘ খেলে বেড়াচ্ছে, এত সুন্দর লাগছে। রাস্তাটা কি সুন্দর, কি অপূর্ব, একদম ঘরে টাঙানো প্রকৃতির যে ছবি থাকে ঠিক সেই রকম ছবির মতন রাস্তা। হ্যাঁ, এটা দিয়ে ঢুকতে হবে, একবার জিজ্ঞাসা করে নাও। এখানকার ট্রেডিশনাল ড্রেস পাওয়া যাচ্ছে। এখানে মনে হয় ছবি টবি তোলা হয় ট্রেডিশনাল ড্রেস পরিয়ে। নো নো, সেই এইটা অনেকটা সেই নামচি টি গার্ডেনের মতন, বলো। হ্যাঁ, কি সুন্দর লাগছে, মেঘ হয়ে রয়েছে। এই বর্ষাকালের পাহাড়ের রূপও একরকমের অপূর্ব মায়াবী, বলো।
একটা ছবি নাও, এই যে কি সুন্দর লাগছে জায়গাটা। দাঁড়াও, তোমার আর আমার একটা ছবি তুলি। রিমোটটা আছে না তোমার পকেটে? ওয়েদারটা এখানকার এখন বেশ সুন্দর হয়ে গেছে। হয়ে গেছে আমাদের পেশক টি গার্ডেন দেখা। এবার যাচ্ছি, অনেকটা দেরি হয়ে গেছে বলে একটুখানি তাড়াতাড়ি ছাড়লাম ঘুরে কোনো রকমের। এরপরে আবার ত্রিবেণী সঙ্গম লাভার্স পয়েন্ট রয়েছে, সেটাও এখন অবধি এখান থেকে যেতে প্রায় 1 ঘন্টা কি 45 মিনিট মতন সময় লাগবে আমাদের ড্রাইভার দাদা যা বলছে। চলো। বেরিয়ে এলাম পেশক টি গার্ডেন থেকে। এবার যাচ্ছি ত্রিবেণী সঙ্গম দেখতে, যা হলো তিস্তা আর রঙ্গিতের মিলনস্থল। ওই জায়গাটিকে লোকাল ভাষায় লাভার্স মিট পয়েন্টও বলা হয়। কি অপূর্ব পাইন বনের মাঝখান থেকে পথ বেরিয়ে গেছে দেখুন, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমার এই জার্নিতে আপনাদের কেমন অভিজ্ঞতা হচ্ছে কমেন্ট সেকশনে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের করা এক একটি কমেন্ট থেকে কিন্তু আমি অনেক উৎসাহ পাই এই রকম আরও ভিডিও বানানোর জন্য। আর যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওতে, তাহলে একটা সাবস্ক্রাইব করারও অনুরোধ কিন্তু আমি আবারও করলাম। আমরা এখন এসে গেছি লাভার্স মিট ভিউ পয়েন্ট। এই দেখো, আমরা লাভার্স মিট ভিউ পয়েন্টে এসেছি। লাভার্স পয়েন্ট আমরা অবশ্য এইসব জিনিস চুকিয়ে এসেছি, বলো সেই সবের পাট আমাদের এখন চুকে গেছে। তাও চলো, ইয়াং কাপলদের জন্য বেশ ভালো জায়গা, ঘুরেই আসি কেমন এটা। এখান থেকে চোখে পড়ে এক অপূর্ব দৃশ্য। তিস্তা নদী আর রঙ্গিত নদী এসে মিলেছে একসাথে। দুটো নদীর রং আলাদা, তাই উপর থেকে দেখে মনে হয় যেন প্রকৃতি নিজেই এঁকেছে এক সুন্দর ছবি। এখানে আমরা এই ত্রিবেণী সঙ্গমটাতে এসেছিলাম। এটা অ্যাকচুয়ালি রঙ্গিত আর তিস্তার মিলনস্থল সঙ্গম, এটাকে ত্রিবেণী সঙ্গম বলে। আর একটু চা খাচ্ছি, তার সাথে এটা হচ্ছে নেপালের একটা চায়ের সাথে টা। আবার আমাদের গাড়ি চলতে শুরু করেছে। ত্রিবেণী সঙ্গম দেখে বেরিয়ে এসেছি। আজকের মতন মোটামুটি প্রত্যেকটি সাইট সিনই কমপ্লিট হয়ে গেছে। এবার গন্তব্য হলো কার্শিয়াংয়ের চিমনি গ্রাম। রাস্তায় তখন অঝোরে বৃষ্টি নেমেছে। আমরা পার করছি সোনাদা মনাস্ট্রি। কি সুন্দর দেখতে এই মনাস্ট্রিটা দেখুন। ওই যে দূরে পাহাড়টি দেখতে পাচ্ছেন, ওটাই কার্শিয়াং হিল। ওখানেই যাব আমরা। পাহাড়ে সন্ধ্যা নেমেছে। তার সাথে আমাদের ড্রাইভার দাদা তার ভৌতিক অভিজ্ঞতা শোনাচ্ছিলেন কার্শিয়াংয়ের পাহাড়ি পথে যেতে। उसको रोने का आवाज सुनाई दिया रात को, जंगल में, रात में बाइक में था वो, तो बाइक में था। हाँ, तो उसने बोला कि भाई को बोला कि भाई रोको, कोई है जंगल में, कोई मदद मांग रहा है, ये बोल रहा था वो। अच्छा, फिर वो लड़की और भाई ने बोला मत रोको इतना रात में कौन मदद मांगेगा, चलो। कितना रात हुआ था तब, कितने बजे थे? वही 8 साढ़े 8 ऐसा हो गया। अच्छा। तो वो बता के चला गया। अचानक से उसका वो गांव में वो पड़ गया था ना, वो क्या बोलते हैं, एक बता गुजर गया था ना। अच्छा, इसलिए उसके लिए तो आ गया था घर में। अच्छा। तो ऊपर घर में पहुंचकर उसने बता दिया वो लड़की ने। नीचे जंगल में बहुत एक लड़का या तो मदद मांग रहा है या क्या हो गया उसको, रो रहा था जंगल में, चिल्ला के रो रहा था, बोला तो घर वाले ने क्या बता दिया। अरे वहाँ पर एक्सीडेंट हो गया था 2-3 दिन आगे, 2-3 दिन मतलब 2 महीना जैसा हो गया। उसको तो मालूम ही नहीं था वो लड़की को, तो वहाँ पर एक्सीडेंट हो गया था, वो कोई मर गया था। हाँ, एक लड़का ड्राइवर मर गया था। अच्छा, ये तो मालूम ही नहीं था उसको, ये बता रहा था।
शायद उसी का आत्मा का आवाज सुनाई दिया था। तो अभी भी भटक रहा है, तो मुझे बता रहा था, बोला कि भैया इस रास्ते से रात में मत चलिए। अच्छा, ओ इसीलिए आपको बोल रहा था कि इस रास्ते से मत चलिए। हाँ, उसी दिन अच्छा, वो भी सिलीगुड़ी तक मुझे मैं तो सुबह पिकअप करने के लिए जा रहा था। हाँ, मेरे साथ ही चला था ना वो, अच्छा, इसलिए वो बता रहा था मत चलिए उस रास्ते से रात को मत चलिए, वो ऐसा करते हैं रास्ते में ও मुझे। চিমনিতে আমরা যেখানে এসেছি উড়ে ব্যাপারে প্রচন্ড ঠান্ডা আর পুরো খাদের ধারে, আর তেমনি হাওয়া। জায়গাটা খুব সুন্দর, কিন্তু ফগে কিছুই দেখতে পাচ্ছি না। এত ফগ কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সাইডটাতে পুরো খাদ। थैंक यू भैया। पानी का बोतल ओके ओके मिनरल वाटर है नॉर्मल हाँ हाँ नॉर्मल वाटर। दरवाजा बंद करके रखे हवा से आवाज जाएगा होता है। और ये फॉग से पूरा भीग जाता है। अच्छा अच्छा, ठीक है ठीक है भैया, ठीक है। टॉयलेट है तो अंदर? जी जी हाँ ठीक ठीक है। और खाना वाने के लिए ऊपर जाना पड़ेगा तो? जी आप लोग रूम पे भी ले सकते हैं, आज ऐसा है। अच्छा, ठीक है। आप थोड़ा सा पहले वो चाय? गरम पानी और चाय भेजिए। ओके ओके ठीक है। मिल्क टी नहीं ब्लैक टी टी विद शुगर की विदाउट शुगर एकदम हल्का रहेगा शुगर। हाँ, थोड़ा अदरक दे के कीजिएगा। हाँ, ये चाबी है, ठीक है ठीक है। আমরা একটা দারুণ জায়গায় এসেছি, কিন্তু এই চিমনি এখন অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, আমরা দেখাতে পাচ্ছি না। এই যে এই হোমস্টেটাতে উঠেছি, দাঁড়ান হোমস্টেটা আপনাদেরকে দেখাই। পুরো কাঠের হোমস্টেটা, এইটা হচ্ছে রুম হোমস্টের। আর দরজা খুললেই সামনে খাদ, প্রচুর হাওয়া দিচ্ছে। এটা খাট, অতটাও ঠান্ডা লাগছে না। এইটা হচ্ছে বাথরুম, ছোটর মধ্যে। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গো। এও রয়েছে বাথরুমে, গিজার রয়েছে, সুন্দর। কিন্তু সবথেকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, দাঁড়ান। এই দেখুন আমার বর কি করতে শুরু করে দিয়েছে। অতটাও বুঝতে পারিনি যে এতটা ঠান্ডা হবে। হাওয়াটা দিচ্ছে খুব। এটা আটকে গেছে দাদা, ওটা কি করে? প্রচন্ড হাওয়া দিচ্ছে, আর হোমস্টেটা একদম খাদের ধারে পুরো, মানে রুম খুলে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু জায়গাটা কিন্তু দারুণ জায়গায়। হাওয়া দিচ্ছে দেখুন, এই দেখুন আমার কেমন জামা উঠছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, তেমনি হাওয়ার আওয়াজ। চলো, দরজা খুলে আপনারা জাস্ট হাওয়ার আওয়াজটা শুনতে পাচ্ছেন কিনা বুঝতে পারবো না। এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে, তেমনি আওয়াজ। বর্ষায় উত্তরবঙ্গের সিরিজের তৃতীয় পর্ব আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের পর্বে।